বাংলায় সিপিএম কেন শূন্য? তাদের এই রাহুর দশা কাটবে কবে? এই প্রশ্নে রাজনৈতিক মহল যখন উত্তাল, তখন তার কারণ ব্যাখ্যা করে একটি বই প্রকাশ করল কলকাতার কলেজ স্ট্রিট বই মার্কেটের জনপ্রিয় একটি প্রকাশনী সংস্থা, নাম সহচর। বাম জামানার ৩৪ বছরের ইতিহাস ঘেঁটে এই বইটি তুলে এনেছে এমন অনেক নারকীয় গণহত্যার কথা, যা আজও শুনলে শিহরণ জাগে। সাইবারি গণহত্যা থেকে ২০১১ নেতাই গণহত্যা, সবই স্থান পেয়েছে এই বইটিতে, যা স্মরণ করলে বাংলার মানুষ আজও ভয়ে আঁতকে উঠবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, যে দল ক্ষমতায় থাকাকালে এই জঘন্য গণহত্যাগুলো সংগঠিত হয়েছিল, সেই সিপিএম আজকেও এর জন্য এতটুকু অনুতপ্ত নয়। এটা যে তাদের বিচারধারার ভুল পদক্ষেপ ছিল, সে কথা তারা কোনো দিন স্বীকার করেননি, বরং তাকেই মান্যতা দিয়ে বারবার বক্তব্য রেখেছেন, যেটা রাজ্যের মানুষ কখনোই পছন্দ করেননি। তাই একদা ৩৪ বছর রাজ্যপাট চালানো সিপিএম দলকে এখন শূন্যতা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে, যারা আজকের প্রজন্মের কাছে শুধু অচ্যুত নয়, ব্রাত্যও বটে। এমনটাই ছবি উঠে এসেছে সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়ের কলমে গণহত্যার রাজনীতি নামক বইটিতে, যাকে আজকের দিনে এক জলজ্যান্ত ইতিহাস বলা যেতেই পারে। এ বিষয়ে বইয়ের প্রকাশক ডক্টর সুদীপ্তা বসু ও লেখক রূপম চট্টোপাধ্যায় সংবাদ সোচ্চারকে কি জানালেন দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সুভাষী সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, আমাদের অত্যন্ত কাছের মানুষ, মানবাধিকার নিয়ে যিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, মাননীয় শ্রী রূপম চট্টোপাধ্যায় মহাশয়। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বামপন্থীরা এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজনীতিতে একদমই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, তাদের সংখ্যা শূন্যে নেমে এসেছে এবং বামপন্থীদের ভবিষ্যৎ এ বিষয়ে আলোকপাত করবেন মাননীয় রূপম চ্যাটার্জি। দাদা, একটু যদি বলেন, আজকে যে বামপন্থীরা ৩৪ বছর এই রাজ্যে তারা দাপিয়ে সরকার চালিয়েছে, সেই বামপন্থীদের আজকে এই হাল কেন? একদম বিধানসভা ২০২১-এর বিধানসভা নির্বাচনও শূন্য দেখলাম, এবং লোকসভার নির্বাচনে যেখানে একটা আশা করা গেছিল এবার বামপন্থীরা একটু ঘুরে দাঁড়াবে, বেশ কিছু নতুন প্রজন্মের মুখ তারা সংযোজন ঘটিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কিছু সেরকম পরিবর্তন পাওয়া গেল না। বিষয়টা যদি একটু বলেন। পশ্চিমবাংলায় বামপন্থী মানে ক্ষমতাসীন বামপন্থীদের যে যাত্রা, সেটা শুরু হয়েছিল 1967 সালে। 1967 সালে এবং 1969 সালে পশ্চিমবাংলায় প্রথম অকংগ্রেসি সরকার, যুক্তফ্রন্ট সরকার তৈরি হয়। এই যুক্তফ্রন্ট সরকারের প্রধান মুখ ছিলেন তখন অজয় মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। এই 67 এবং 69-এর পরে এই খুব ক্ষণস্থায়ী একটা 9 মাস এবং 13 মাসের সরকার ছিল। সেই সরকার পতনের পরে 1971 সালে কিছুদিন রাষ্ট্রপতির শাসন জারি থাকে। তারপরে প্রফুল্ল ঘোষের মন্ত্রিত্ব কায়েম হয়, সেটাও খুব বেশি দিন স্থায়ী হয়নি। তারপরে 1972 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় ক্ষমতায় আসে। 72 সালে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনটা অ্যাকচুয়ালি নির্বাচনের নামে একেবারে প্রহসন হয়েছে, এভাবেই দাবি করা হয়। এবং সেই সময় বামপন্থীরা বিধানসভা বয়কটও করে। ওই 5 বছর কিন্তু পশ্চিমবাংলা বামপন্থীরা বিধানসভায় ছিল না। যারা যতটা জায়গায় জিতেও ছিল, তারাও বিধানসভাতে অংশ নেয়নি। এবং সিপিআই তখন কিন্তু কংগ্রেসের সঙ্গে ছিল। বাকি যে অংশটা বামপন্থীদের সঙ্গে ছিল, সেটা তখন ছিল যুক্তফ্রন্ট, পরবর্তীকালে বামফ্রন্ট। তারা ক্ষমতায় এলো 77 সালে। 77 সালে যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু বামপন্থীদের সঙ্গে, অর্থাৎ যে ক্ষমতাসীন বাম বা সরকারি বাম দল যারা, তাদের সঙ্গে ব্রড লেফট একটা সাপোর্ট তারা পেয়েছিল। অর্থাৎ অন্য অনেক ধরনের বামপন্থী মানুষজন, গণতান্ত্রিক মানুষ, তারা পেছনে সমর্থন দিয়েছিল। এবং কলকাতায় আমরা দেখেছি যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে, কংগ্রেসি স্বৈরাচারের বিরুদ্ধে বিশাল বিশাল মিছিল হয়েছে। তাতে যারা সামিল হয়েছে তারা সবাই সিপিএম করেন বা সিপিআই আরএসপি করেন তা নয়, প্রচুর গণতান্ত্রিক মানুষ, তারাও এই পরিবর্তনটাকে চেয়েছিল। যার জন্য পরিবর্তনের ওই সময় একটা জোয়ার উঠেছিল। বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। ক্ষমতা আসার পরে বামফ্রন্ট সরকার যে প্রথম কাজটা করেছিল উল্লেখযোগ্যভাবে,
এটা হচ্ছে অপারেশন বর্গা। এবং তার মধ্যে 20 লক্ষ বর্গাদারের মধ্যে 14 লক্ষ বর্গাদারের নাম নথিভুক্ত হয়। 14 লক্ষ পরিবার তারা সরাসরি তারা উপকৃত হন, এবং শুধু মাত্র উপকৃত হন না, আর্থিক দিক থেকে তাই নয়, তাদের একটা রাজনৈতিক ক্ষমতারও তারা অধিকারী হয়। কারণ যে জমিতে তারা কাজ করছেন সেই জমিটা তার নামে রেকর্ড হচ্ছে বর্গাদার হিসেবে। জমি যার লাঙল। এবার এই সাবেকি যে স্লোগান ছিল কমিউনিস্ট পার্টির, লাঙল যার জমি যার লাঙল তার, তারই একটা প্রাথমিক ধাপ হিসেবে প্রথমে বর্গাদার রেকর্ডটা করা হয়। কিন্তু সমস্যা হচ্ছে এই বর্গা রেকর্ডের পরে তখনও কিন্তু সিলিং বহির্ভূত আরো অনেক জমি পড়েছিল পশ্চিমবাংলায়, যেগুলোর সেই জমিগুলোর পাট্টা দেওয়ার একটা প্রশ্ন ছিল, সেই জমিগুলোকে বিলি বন্দোবস্ত করার ব্যাপার ছিল। এখানে কিন্তু বামফ্রন্ট সরকার আটকে গেল। তারা কিন্তু জমি এই এরপরে আর যে জমি নিয়ে ফার্দার যে লড়াইটা ছিল সেই লড়াইটা পশ্চিমবাংলায় হলো না। কারণ 77 সালে ক্ষমতা আসার পরে 78 সালে এখানে পঞ্চায়েতি রাজ কায়েম হলো। পঞ্চায়েত যখন প্রথম এলো, প্রথমবার যখন পঞ্চায়েত নির্বাচন হয়, তখনও কিন্তু তারা একটা ব্রড ডেমোক্রেটিক ফোর্সকে মোবিলাইজ করেই তারা পঞ্চায়েত গড়েছিল। কিন্তু 5 বছর ঘোরার পরে যখন আবার নতুন করে হলো, তখন তারা অনেকেই দেখলো যে পঞ্চায়েত একটা বড় ক্ষমতার উৎস, এবং পঞ্চায়েত এবং স্থানীয় যে বিভিন্ন সমবায়গুলো, কৃষি সমবায়, আর্থিক সমবায়, এই বিভিন্ন সমবায়গুলো তারা দখল করতে শুরু করলো। এই যখন শুরু হলো, অর্থাৎ ক্ষমতা, গ্রাম অঞ্চলে ক্ষমতা দখলের প্রশ্ন যখন এলো, তখন কিন্তু ধনী কৃষক, মধ্য কৃষক এরাই অগ্রাধিকার পেল। তখন কিন্তু প্রান্তিক কৃষক, দলিত মানুষজন বা মুসলিম জনগোষ্ঠীর মানুষজন সাধারণভাবে তারা খুব একটা জায়গা পেল না। ফলে পার্টির ক্ষমতা এবং পার্টির প্রাধান্য বিস্তার করতে শুরু করলো ওই পঞ্চায়েতগুলোকে ধরে। তখন একটা যাত্রা পালা তৈরি হয়েছিল চিতপুরে, ওপরে ভগবান, নিচে অঞ্চল প্রধান। অঞ্চল প্রধান তখন প্রচুর ক্ষমতাশালী, এবং এই ক্ষমতাটা তারা কিন্তু প্রয়োগ করলো মধ্য কৃষক এবং যে ধনী কৃষক তাদেরই হাত ধরে এই ক্ষমতা পত্তন হলো গোটা গ্রাম অঞ্চল জুড়ে। ফলে সাধারণ যে খেটে খাওয়া মানুষ, কৃষক জনতা, তাদের যে লড়াইয়ের বাকি অংশটা ছিল, যে ছোট ছোট জমিগুলোকে একত্রিত করা, সেখানে চীনের ধরনের কমিউন না তৈরি হলো, যৌথ চাষ, যৌথ কৃষি পণ্যের দাম নির্ধারণ, যৌথ বাজার, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো পেছনে চলে গেল। ফলে কি হলো, আমরা একটা সুবিধাভোগী শ্রেণী দেখলাম যারা বিভিন্ন গ্রাম অঞ্চলে অত্যন্ত পাওয়ারফুল হলো, এবং তারা চালকল মালিক, হিমঘরের মালিক, পাইকারি ব্যবসার মালিক, মানে বিশেষ করে কৃষি পণ্যের পাইকারি বাজার, যেটা বাজারি মানে বাণিজ্য, সবটাই এরা দখল করে ফেললো। তাহলে ধানকল মালিক এবং তার সাথে রেশন দোকানগুলো তারা কবজা করে ফেললো। তার মানে অর্থনীতির যে মানে মূল উৎসগুলো, সেগুলো চলে গেল ধনী এবং মধ্য কৃষকের হাতে, যারা আবার পার্টির মধ্যে অত্যন্ত শক্তিশালী। এবং যেখানে যারা বিরোধিতা করতে শুরু করলো, সেখানেই কিন্তু তারা গণহত্যাগুলো সংগঠিত করতে শুরু করলো। এবং এই গণহত্যাতে লোকের বিপরীতে যারা মানুষ থাকবে, যারা অন্য কথা বলবে, অন্য ভাবনা ভাববে বা রাজনৈতিকভাবে বিরুদ্ধে করবে, তাদেরকে শেষ করে দাও, এটা কিন্তু 1967 সাল থেকে শুরু হয়েছিল। প্রথম যুক্তফ্রন্ট আমলেই কিন্তু জ্যোতিবাবু যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনই পশ্চিমবাংলায় 1967 সালে 25শে মে প্রসাদজোতে গুলি চলে এবং 11 জনের মৃত্যু হয়। 2টি শিশু, একটি কিশোর এবং বাকি 9 জন মহিলা, 8 জন মহিলা, এই 11 জনকে মারা হলো। এবং এদের কিন্তু ব্যাপার ছিল যে জমি আন্দোলন তখনও চলছে, যে জমি আন্দোলন সিপিএম দলের অনুমোদিত আন্দোলন। দার্জিলিং জেলা কমিটি যখন সেই আন্দোলন তরাই অঞ্চলে করতে শুরু করলো, তখন কিন্তু তাদের উপরে পুলিশি আক্রমণটাকে নামিয়ে আনা হলো। এবং বিধানসভায় দাঁড়িয়ে তখন একমাত্র সুবোধ ব্যানার্জি, তিনি এই গুলি চালনার অত্যন্ত নিন্দা করলো, বাকি বামপন্থীরা চুপ করেছিল, বিশেষ করে জ্যোতিবাবু। এবং পরবর্তীকালে জ্যোতিবাবু যা ব্যাখ্যা দিয়েছেন এই গুলি চালিয়ে এই 11 জন মানুষকে মারবার বিষয় নিয়ে, সেটা অত্যন্ত কলঙ্কজনক এবং নিন্দনীয়। তার সাথে বামপন্থার কোনো যোগ নেই। তিনি কি বললেন, ওরা কয়েকটা কনস্টেবল মেরেছিল, তারপরে যা হয় পুলিশও তারপরে ব্যবস্থা নিয়েছে, এই। কিন্তু এটা যেটা গণহত্যা, এবং যারা মারা গেছে তারা হচ্ছে আদিবাসী রমণী, তারা কৃষক এবং তারা প্রান্তিক ও ভূমিহীন। এই যে শ্রেণী চরিত্রের দিক থেকে তারা বামপন্থীদের অনেক কাছে থাকার কথা, তাদের গুলি করে মেরে উল্টো একটা কথা বলা হচ্ছে, যেটা সত্যের ধারে কাছেও ছিল না। এই অধঃপতনটা শুরু হয়েছিল 1967 থেকে। 1969 হলো, এবং পরবর্তীকালে আমরা দেখলাম
69 না, 67-তে এটা হলো, 69 সাল গেল, 70 সালে এসে সাইবাড়ি হলো। 70-এ 17ই মার্চ সাইবাড়ির ঘটনা ঘটলো, এবং সাইবাড়িতে নৃশংসভাবে যে ভাইরা তাদেরকে মারা হলো। সেখানে জিতেন রায় বলে তাদের যে গৃহশিক্ষক, সে খুন হলো, এবং ওই খুনে যারা প্রত্যক্ষদর্শী নবকুমার সাই, তিনি আহ্লাদিপুরে খুন হয়ে গেলেন। এবং গুণধর রায় থেকে শুরু করে যারা যারা এই কেসের সাথে যুক্ত ছিলেন, যারা সাইবাড়ি মামলার তদারকি করছেন, প্রত্যেককে খুন করা হলো। এবং সেই সাইবাড়ির যারা ঘাতক, তাদের আজ পর্যন্ত কোনো শাস্তি হয়নি। এবং সিপিএম এর বড় বড় নেতা, ইনক্লুডিং নিরুপম সেন, এই ঘটনার সাথে যুক্ত ছিলেন। তারপরে আমরা দেখলাম 71 সালের মে মাসে পণ্যগড়ে 9 জনকে এনে খুন করা হলো নকশালপন্থী সন্দেহে। সিপিএম এর লোকরাই করলো, সবাই জানে সেটা। অনেক নিরীহ মানুষকে সে সময় পুলিশ তুলে নিয়ে অসম্ভব টর্চার করলো তার ফল হিসেবে। অথচ সেই কন্যগড় হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত ছিল, তারা প্রত্যেকে বেকসুর খালাস পেয়ে গেল। তারপরেই ঘটলো আগস্ট মাসে একই বছরে বরানগর কাশীপুর গণহত্যা, যেটা ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীনতা উত্তর ভারতবর্ষে সবচাইতে বর্বরচিত ঘটনা। এবং যেখানে কিন্তু শুধু কংগ্রেসীরা নয়, শুধু সিদ্ধার্থ শঙ্কর রায় নয়, সেখানে কিন্তু সিপিএম এর মন্টু ঘোষ, লক্ষণ ভট্টাচার্য থেকে শুরু করে অনেক তাবর মাথারা যুক্ত ছিল। এবং বিশ্বপতি বসুর বাড়িতে যেদিন এই মিটিংটা হয়, সেখানে কিন্তু সিপিএম, কংগ্রেসী মস্তান সবাই ছিল। ফলে বরানগর কাশীপুর যে গণহত্যা, এই গণহত্যার দায় থেকে সিপিএম নিজেকে সরিয়ে রাখতে পারে না। এরপরে আমরা দেখেছি 77 সালে ক্ষমতা আসার পরে প্রথমে অরিজ্জাপি, তারপরে আনন্দমার্গীদের হত্যা, 19 জন লোককে পুড়িয়ে মারা, পরপর। এবং গ্রামাঞ্চলে কখনো করন্দা, কখনো মুলু, কখনো সোজপুর, কখনো নানুর, কখনো ছোট আঙারিয়া, বিভিন্ন জায়গাতে যেখানে গ্রামাঞ্চলে প্রতিরোধ তৈরি হয়েছে, সিপিএম এর এই একাধিপত্যের বিরুদ্ধে মানুষ কথা বলবার চেষ্টা করেছে, সেখানেই কিন্তু গণহত্যা সংঘটিত হয়েছে। এবং যারা গণহত্যা সংঘটিত সঙ্গে ছিল, এই শুকুর আলী বলুন, তপন ঘোষই বলুন, সুশান্ত ঘোষই বলুন, কেউ কিন্তু কারো কোনো শাস্তি আজ পর্যন্ত হয়নি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজত্বকালে যখন এই 13 জনকে মারা হলো 21শে জুলাই, যে ঘটনাটা কলকাতায় ঘটে 93 সালে, সেখানেও ওইভাবে করে 13টা লোককে মারা হলো। এবং একটি ছেলেকে মারা হলো, যে কল্যাণ ব্যানার্জি, সে মুখও বধির, কথা বলতে পারে না, তাকে গাড়ি থেকে নামিয়ে গুলি করা হলো। তা আমি সম্প্রতি একটি বইয়ে গোটা ব্যাপারটাকে তোলবার চেষ্টা করেছি। এবং এই গণহত্যা রাজনীতি ও রাষ্ট্র, দল ও সমাজ, এই বইটার মূল বিষয়বস্তুই হচ্ছে 1967 সাল থেকে 1923 সাল পর্যন্ত গ্রামাঞ্চলে যে গণহত্যাগুলো বা কলকাতা শহরে যে গণহত্যাগুলো সংঘটিত হয়েছে, তার আর্থ সামাজিক প্রেক্ষাপট, এবং এখানে সিপিএম এর ভূমিকা কি ছিল, এবং সিপিএম দলটি একটি বামপন্থী দল হিসেবে কিভাবে প্রান্তিক জনসাধারণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, এবং কায়েমি স্বার্থের প্রতিভূ হিসেবে এরা নিজেদেরকে এস্টাবলিশ করলো। ফলে ক্ষমতা চাই, তারা রাজনৈতিক ক্ষমতা দখল করতে চায়, এবং সেই ক্ষমতাটা দখল করতে চায় হচ্ছে সংসদীয় রাজনীতির মধ্যে। এবং সেই সংসদীয় রাজনীতি করতে গিয়ে তারা কিন্তু বিভিন্ন সময় 2003-এর পঞ্চায়েত নির্বাচন আপনাদের মনে আছে, 2009-এর পঞ্চায়েত নির্বাচন মনে আছে, 2003 সালে প্রায় 100 লোক মারা গেছিল, 90 জনের উপর তো সেদিনই মারা গেছে, কয়েকদিনের মধ্যে প্রায় 100 লোক ছাড়িয়ে গেছিল, মারা গেছে। ফলে আজকে যে খুনে হানাহানিটা আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের আমলে, বা তৃণমূল যেটা করছে, এটা কিন্তু সিপিএম এর কাছ থেকে ধার নেওয়া। সিপিএম 2003-9 এটাই করেছে। এবং শুধু তাই নয়, এর পাল্টা শুরু হলো আমরা যখন দেখলাম এর পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচন করে, মানে তৃণমূল পাওয়ার ক্ষমতা আসার আগে এই পঞ্চায়েত নির্বাচন হলো 2টি জেলা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলা পরিষদ কিন্তু তাদের হাত থেকে বেরিয়ে গেল। সেখানেই কিন্তু একটা ওয়ার্নিং শুরু হয়েছিল যে গ্রাম অঞ্চলে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু সিপিএম এটা পরোয়া করলো না। সিপিএম মনে করলো যে আমরা বাইপাসের ধারে যত জমি ছিল, সমস্ত জমিগুলোকে কর্পোরেটের হাতে তুলে দেওয়া হলো একেবারে জলের দরে। এবং গোটা কলকাতাটা 5 জন শিল্পপতির কাছে বিক্রি করে দেওয়া হলো। আজকে সঞ্জীব গোয়েঙ্কা বলুন, তারপরে আপনার ক্যাটনের যে মালিক সঞ্জয় বদিয়া বলুন, হর্ষ নেউটিয়া বলুন, এই যে লোকগুলো যারা বিভিন্ন অন্য জায়গা থেকে ব্যবসা করতে কলকাতা ঢুকলো, তাদের কাছে গোটা কলকাতাটা জলের দরে বিক্রি করা হলো। কেউ কখনো স্বাস্থ্য ব্যবসা করছে, কেউ শিক্ষা ব্যবসা করছে, কেউ রিয়েলিটি ব্যবসা করছে। এবং এই যে আবাসন যেভাবে অবৈধভাবে তৈরি করা হলো,
গোটা কলকাতা এবং সারাউন্ড জুড়ে। এটা ওই সময় শুরু হলো। একই সঙ্গে শুরু হলো কমিশন রাজ। পয়সা না দিয়ে কোনো কাজ করানো যাবে না, সে মোটর ভেহিকেলে বলুন, একটা রেশন কার্ডই বলুন, একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে করবার করা বলুন। এবং সুভাষ চক্রবর্তী বললেন এরা দালাল না, এরা কমিশন এজেন্ট। এবং যদিও ওর অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন সুভাষ চক্রবর্তী, তিনি এই দালাল রাজ যখন পশ্চিমবাংলায় ছেয়ে যাচ্ছে, তখন তিনি যা বললেন দালাল নয়, এরা কমিশন এজেন্ট। অথচ আমরা জানি একটা লাইসেন্স করতে, গাড়ির লাইসেন্স করতে, একটা ড্রাইভিং লাইসেন্স করতে যা লাগে তার 10 গুণ বেশি দিতে হয় ঘুষ হিসেবে। এবং সেটা এখনো চলছে, বা ওই আমলে শুরু করেছিল, আজকেও সেটা চলছে। একটা প্রশ্ন আছে এখানে, যে আপনি এই বইটা যে আপনি লিখেছেন, এই বইয়ের কতগুলো গণহত্যার ঘটনা আপনি উল্লেখ করেছেন? সেখানে আমরা মোটামুটি কতগুলো গণহত্যার ঘটনা? আমরা এখানে ধরুন 18টি ঘটনা উল্লেখ করা আছে। তার মধ্যে কয়েকটা ঘটনা একটু অন্যভাবে দেখা যায়, যেমন ধরুন স্টারভেশন ডেথ, অনাহারে মৃত্যু। পশ্চিমবাংলায় 12 জন মানুষ পশ্চিম মেদিনীপুরের সুন্দরপুরে তারা না খেতে পেয়ে মারা গেছে গত পঞ্চায়েত ইলেকশনের সময়। সরকার বা বিরোধী দল, কি বামপন্থী দক্ষিণপন্থী যাকেই বলুন, কেউ এটা নিয়ে উচ্চবাচ্য করেনি। একটা লোক, সেটা প্রচারই হয়নি, পঞ্চায়েত নিয়ে সবাই ব্যস্ত ছিল। কিন্তু 12 জন মানুষ, তার ডিটেলসটা আমি এখানে তুলেছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুইসাইড, গণহারে আত্মহত্যা করছে মানুষ। এবং সারা ভারতবর্ষে 25 থেকে 35 বছরের যে বয়সকাল, এই বয়সকালে আত্মহত্যার দিক থেকে সারা বিশ্বে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে ভারত। তাহলে এই যে ব্যাপক হতাশা, ব্যাপক সামাজিক চাপ, ব্যাপক রাষ্ট্রীয় অবহেলা, এই ঘটনাগুলো ঘটাচ্ছে। বামপন্থীদের একটা গুরুত্বপূর্ণ রোল এখানে প্লে করা ছিল। আজকে তুলো চাষিরা আত্মহত্যা করছে। যে দেশীয় তুলো ছিল, সেই 200 দেশীয় তুলোর বদলে জেনেটিক্যালি মডিফাইড তুলো চাষ করে কৃষকরা সর্বশান্ত হয়ে যাচ্ছে, এবং বিদর্ভের গাদা গাদা কৃষক আত্মহত্যা করেছে। এই জাতীয় যে আর্থসামাজিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে এদের কোনো ধারণাই নেই বামপন্থীদের। তাহলে সমাজের সংকটকে যদি বামপন্থীরা ঠিকঠাক মতো অ্যাড্রেস করতে না পারে, ধরতে না পারে, তার মানে বেসিসে একটা রণকৌশল রণনীতি তৈরি করতে না পারে, তাহলে মানুষ কোথায় যাবে? তো তার অল্টারনেট কোর্স হিসেবে খুঁজবে, অথবা আরো হতাশ হবে। তাই বামপন্থীদের কোনো জায়গা সেখানে থাকছে না। অথচ অদ্ভুত ব্যাপার, যেখানে ধরুন যতগুলো গণহত্যার কথা বলা হয়েছে, আমি ছোট আঙ্গারিয়াটা এখানে আমরা তুলে আনিনি। 72 সালে শান্তিপুরে একটা গণহত্যা, পুলিশ এনকাউন্টারে ওখানে অজয় বিশ্বাস ইত্যাদিরা মারা গিয়েছিলেন। এই 2টি ঘটনা আমরা কিছু তথ্যের অভাবে এখানে আনতে পারিনি, কিন্তু বাকি বড় ঘটনাগুলো সব এনেছি, মরিচঝাপিটা এনেছি। শুধু গণহত্যা না, সিপিএম এর জামানায় এমন কিছু ব্যক্তি হত্যা হয়েছিল, গুপ্ত হত্যা হয়েছিল, যেটাও খবরে শিরোনাম হয়েছিল। যেমন বালির শল্য চিকিৎসক সুশীল পালের মৃত্যু, তারপরে আপনার 1990 সালে অনিতা দেওয়ানের উপরে আমি বলছি যে বানতলার যে ঘটনা, বা ডক্টর সুশীল পালের যে মৃত্যু, বা সিপিএম এর তৎকালীন রাজ্য কমিটির যিনি ক্যাশিয়ার বাড়ি ফিরছেন, যাকে শিয়ালদা ব্রিজের উপরে খুন করা, তারপরে সুভাষ মুখার্জি। আমি সুভাষ মুখার্জি যে ঘটনাটা এখানে আমার আত্মহত্যা ঘটনার মধ্যে উল্লেখ করা আছে। আচ্ছা, সুভাষ মুখোপাধ্যায় ঘটনা, যিনি বিশ্বে, মানে ভারতবর্ষে প্রথম টেস্ট বেবি, বিশ্বে দ্বিতীয় টেস্ট বেবির জনক। এরই সঙ্গে আত্মহত্যা মনীষা মুখোপাধ্যায়ের যে ঘটনা, এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, তার অন্তর্ধান হয়ে যাওয়া এইভাবে। তাই সিনেমা হয়, বরুণ বিশ্বাস পরবর্তীকালে খুন হলো, সেটা নিয়েও সিনেমা হলো, কিন্তু আসল তথ্য কিন্তু উঠে এলো না। তাহলে আমরা এইখানে সবটা আমরা ধরিনি, ব্যক্তি হত্যাগুলোকে ধরিনি, আমরা গণহত্যাগুলো এই বইয়ে ধরা আছে। ব্যক্তি হত্যাগুলো ধরতে গেলে আমাদের আলাদা করে কাজ করতে হবে। আমরা কোনো ব্যক্তি হত্যাই এখানে ধরিনি, এখানে ধরেছি একসঙ্গে একগুচ্ছ মানুষকে যেখানে ধরে খুন করা হয়েছে, সেটা তাও পশ্চিমবাংলার মধ্যে। এবং এখানে বেশ কিছু ঘটনা, কখনো হিন্দুদের গুলি চালিয়েছে, তার জন্য 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা গোসাইঘাটে দেখেছি 1971 সালে 5 জন বেগার শ্রমিককে, 6 জন বেগার শ্রমিককে খুন করা হয়েছে। তা নিয়েও কোনো উচ্চবাচ্য হয়নি, কোনো মিডিয়াতে আসেনি, কোনো রাজনৈতিক দল কোনো পদক্ষেপ নেয়নি। সেই ঘটনাগুলোকে আমরা এখানে তুলে আনবার চেষ্টা করেছি, যে গণহত্যার যে বিষয়গুলো, সেটা অন্তত একটা বই আকারে রেকর্ডে থাকে। এই যে সিপিএম এর জামানায় একটা গণহত্যার যে ধারাবাহিকতা, প্রায় প্রতি মাসে বলতে গেলে একটা গণহত্যার ঘটনা আমরা কাগজে পেয়েছি। এই গণহত্যাগুলো ঘটে যাবার পরও সিপিএম ক্ষমতাচ্যুত হয়েছে, সিপিএম এর আসন সংখ্যা শূন্যে নেমে এসছে, কিন্তু কোথাও কি মনে হয় যে সিপিএম এর নেতারা এর জন্য এতটুকু অনুতপ্ত, এবং তারা মানুষের কাছে কোনো রকম ভাবে এই গণহত্যার তাদের দায় নিয়ে দায়বদ্ধতা প্রকাশ করেছে? সিপিএম এর সমস্যা হচ্ছে, সিপিএম জানেই না কেন শূন্য হচ্ছে। তাদের ধারণা মানুষ ভুল করছে,
মানুষ ভুল লক্ষ্যে চুজ করছে, মানুষ অন্য জায়গায় ভোট করছে, মানুষ লোভে পড়ে ওই 1,000 টাকার লোভে, 1200 টাকার লোভে অন্য দলকে ভোট দিচ্ছে। মানুষ লোভী, মানুষ বিচার করতে জানে না, মানুষ বুঝতে জানে না, মানুষের দোষ, এবং মানুষকে বোঝাতে হবে। এটা হচ্ছে যদিও কাল সময় থেকে এটা চালু হয়েছিল, মানুষের কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে। আমাদের বোঝার কোনো খামতি নেই, যত খামতি সব মানুষের দিক থেকে। এইটা এসছে এই কারণে, যে শ্রেণী রাজনীতির ভেতর থেকে কমিউনিস্ট পার্টি বিস্তার লাভ করে, যে শ্রেণী রাজনীতি হচ্ছে কমিউনিস্ট পার্টি বা বামপন্থী রাজনীতির ভিত্তি, সেই ভিত্তিটাই ওদের নড়ে গেছে। কারণ গ্রাম অঞ্চলে কোন লোকগুলো সিপিএম এর মাতব্বর ছিল? আপনি যখন যখন 5,96,000 ভোটে অনিল বসু জিতলেন, বা রানীর দল তিনি ইয়েতে গড়বেতায় জিতছেন, তখন তো মানে যা ভোটার তার থেকে বেশি ভোটার পেয়ে যাচ্ছে, এবং নিজের ভোট নিজে দিন স্লোগানটা দেওয়া হতো, কিন্তু আপনার ভোট আমি দেবো, এইটাই হচ্ছে কার্যত হতো। এবং এই যে এইভাবে ছাপ্পা ভোট দেওয়া এবং মানুষকে ভোট দিতে, ভোটের আগের দিন বিরোধী পক্ষের এজেন্টের বাড়িতে থান কাপড় পাঠিয়ে দেওয়া, এই সব কাজটা তো তারা বারবার করেছে। এবং কান্দুয়াতে আমরা দেখেছি, হাওড়ার কান্দুয়াতে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য দু ভাইয়ের হাতের পাঞ্জা কেটে দেওয়া হয়েছে। তারা কংগ্রেসকে ভোট দিচ্ছে, হাতের পাঞ্জা, গলায় জ্যান্ত কই, নানা ধরনের অত্যাচারের ঘটনা আছে করেছে। এবং সবচেয়ে বড় কথা, তারপরে যখন বিপর্যয় নেমে এলো, তখন তাকে ধরতে হতো যে বিপর্যয়টা কেন নামবে, সিপিএম দলের দোষ ত্রুটিটা কোথায়, কোথায় তারা শ্রেণী রাজনীতিটা ত্যাগ করলো, কখন ত্যাগ করলো, কারা শ্রেণী রাজনীতির কথা বলেছিল, তাদের সাথে কেন সংঘাতে জড়িয়ে পড়লো, এবং জ্যোতিবাবু প্রমোদ দাশগুপ্তরা কেন একটা মতাদর্শগত লড়াই পশ্চিমবাংলাতে তথা গোটা ভারতবর্ষেই তারা এই মতাদর্শগত সংগ্রামটা চালালো না, তারা মতাদর্শের সংগ্রাম না করে তাদেরকে কখনো সিআই এর দালাল, কখনো কায়েমি স্বার্থের দালাল, কখনো জোরদারের দালাল, যখন যেমন করেছে সেখানে এই ব্যাপারটাকে চিহ্নিত করার চেষ্টা করেছে। ফলে যেটা হয়েছে, সামাজিকভাবে বামপন্থীদের বেড়ে ওঠার যে বেসিক বুনিয়াদী তথ্য, বুনিয়াদী যে ফোর্স, এটা সিপিএম এর সঙ্গে আর নেই। এবং যে কারণে ওরা নতুন মুখ বদলেছে, আমরা বারবার মনে হয়েছে যে নতুন মুখটা বদল করে হবে না, ভাবনাকে বদলাতে হবে। ভাবনা যদি একই থাকে, যতই নতুন মুখ আসুক, যতই চকচকে মুখ আসুক, যতই তাদের বিদ্যা বুদ্ধি থাকুক, কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ভাবনার বদল হচ্ছে। ফলে আমার বইটা আমি মনে করি, যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে, বা যেভাবে বলা হয় যে বিটুইন দ্য লাইন্স, যদি বইটা পড়ে, তাহলে তারা বুঝতে পারবেন যে আমরা এই ভাবনার বদলটা কতটা প্রয়োজনীয়, এবং সেই ভাবনার বদল যাতে ঘটে, বা যারা ঘটাতে চান, তারা যদি অতীতটাকে বুঝতে চান, এই বই সেই অতীত বুঝতে সাহায্য করবে। কি করে বামপন্থীরা বামপন্থা ত্যাগ করে একটা অন্য জায়গায় পৌঁছে গেল, এই যে কোর্স অফ ডাইভার্সন, এইটাকে আমি এই বইটার মধ্যে ধরতে চেয়েছি, যে কিভাবে সিপিএম বামপন্থী থেকে কার্যতটা দক্ষিণপন্থী দলে পরিণত হয়েছে, তারই বিষয়বস্তু বিভিন্ন ঘটনার মধ্য থেকে আমি এখানে ধরেছি। সুদীপ্তা বসু। গণহত্যার রাজনীতি, রাষ্ট্র, দল, সমাজ, রূপম চ্যাটার্জির লেখন আপনি পাবলিশ করেছেন। কোন দৃষ্টিকোণ থেকে বইটা আপনি পাবলিশ করেন? কেন গণহত্যা, বামপন্থী রাজনীতির আজকে যা পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে বইটা, এই লেখাটি খুব প্রাসঙ্গিক মনে হয়েছে? গণহত্যার রাজনীতি বইটা রাষ্ট্র, দল, সমাজ, এই বইটার যে নামকরণ, রাষ্ট্র, দল, সমাজকে যে আলাদা আলাদা তিনটে শব্দ রাখা হয়েছে, এতে খুব স্পষ্ট করে দিয়েছে এই বইটার প্রাসঙ্গিকতা। এবং আজ 34 বছর সিপিএম এর যে বিরাট রাজত্বকাল, তারপরে আজকের যে রাজনীতির পশ্চিমবঙ্গে যে সিপিএম এর চেহারা, তার অনেকটা কারণ, মানে কি কারণে সিপিএম আজকে এই জায়গায় পৌঁছলো, শূন্যে পরিণত হলো, এবং যে লোকসভা নির্বাচন গেল, তাতে আমরা দেখলাম যে একটা বড়, মানে বেশিরভাগ যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের একটা বড় অংশই জামানত বাজেয়াপ্ত হয়েছে, একমাত্র 2 জন ছাড়া। তো ফলে এটা খুব স্পষ্টত বোঝা যায় যে কেন এরকম একটি এত বড় দল, যে 34 বছর ধরে রাজত্ব করার পরেও তাদের কেন মাটি হারা হতে হয়। শুধুমাত্র তো এভাবে বিভিন্ন জায়গায় ক্ষমতা হাতে রাখার জন্য গণহত্যা ইত্যাদি নয়, সমস্ত পশ্চিমবঙ্গের একটা শিল্পক্ষেত্র, যে বিরাট একটা শিল্পাঞ্চল ছিল, সেখানে একের পর এক কারখানা বন্ধ করে দেওয়া
এবং সেই কারখানায় যে তাদের সরকার চালিত সরকার পোষিত যে ইউনিয়ন তারা কারখানায় যে শ্রমিকদের হয়ে প্রতিনিধিত্ব করত, তাতে পরিষ্কার বোঝা যায় একটু গবেষণা করলে, একটু পড়াশোনা করলে, যে সেই সমস্ত ইউনিয়নগুলো শুধুমাত্র সরকার এবং মালিকের হয়ে কাজ করতো। অর্থাৎ সরকার তখন অলরেডি মালিকের হয়ে, কারখানা বড় বড় ব্যবসায়ী হয়ে কাজ করা শুরু করে দিয়েছে। এই সমস্ত শিল্পাঞ্চলের বহু শ্রমিক মারা তো গিয়েইছে, এবং তাদের পেশার পরিবর্তন শুরু হয়েছে। শুধু তাই নয়, যে দক্ষ শ্রমিকের যোগ্যতা তাদের ছিল, সেই যোগ্যতা তাদের নষ্ট হয়েছে, তাদের দক্ষতা নষ্ট হয়েছে। একটা বড় অংশের শ্রমিক অসম্ভব আর্থিক কষ্টে, সামাজিক সহ নানা রকমের সমস্যায় জর্জরিত, যার খবর অনেকেই রাখেন না। এবং আমাদের কলকাতা সহ হুগলির বিভিন্ন এলাকায় যে একের পর এক শিল্পাঞ্চল বন্ধ হয়ে গেছে, দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে গেছে, যার খবর এই তথাকথিত সিপিআইএম এর সিপিআইএম পরিচালিত মদতপুষ্ট যে বড় যে দল, মানে বড় ইউনিয়ন খবর রাখেন বলে মনে হয় না। আমার চোখের সামনে আমি দেখেছি হিন্দমোটর কারখানা বন্ধ হয়ে যেতে, যার দীর্ঘ মানে অনেক আগে থেকে সেই কারখানা বন্ধ হওয়ার চিহ্ন বোঝা গিয়েছিল। তখনও ইউনিয়ন বসেছিলেন এবং ইউনিয়ন তখনও মালিকের দালালি করে চলেছিলেন। সুতরাং যে মৃত্যুর হিসেব সিপিআইএম এর আমলে 34 বছরের ইতিহাসে দেওয়া যায়, সেই মৃত্যুর হিসেব আমরা গণহত্যার রাজনীতিতে একটা অংশকে তুলে ধরেছি, যেখানে মাস কিলিং হয়েছে, একাধিক মৃত্যু একসঙ্গে সংঘটিত হয়েছে। যদি শুধু মৃত্যুর খতিয়ান ধরা হয়, সিপিআইএম ক্ষমতা থাকার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সমস্ত কিছুকে একেবারে শেষ করে দেওয়ার জন্য যে পরিমাণ মৃত্যু ঘটিয়েছে, তার হিসেব দেওয়ার জন্য আরো একটি গবেষণাপত্র বা আরো একটি বইয়ের প্রয়োজন বলে মনে হয়। গণহত্যার রাজনীতি বইটি আমাদের কাছে এখনো, সে কারণে মনে হয় এখনো কি, এবং আগামী ভবিষ্যতে আমাদের যা বিশ্বাস, রাজনীতি যে পথে চলেছে, এবারের যে নির্বাচন হলো, পার্লামেন্ট ইলেকশন, তাতেও বোঝা গেল যে এই বইয়ের প্রাসঙ্গিকতা দিনকে দিন বাড়া ছাড়া কখনোই কমবে না। এবং আমরা দেখেছি পরবর্তীকালে যে তৃণমূল শাসক দল রাজনীতি করছে, তারাও একই পথে চলছে। এবং এই গণহত্যার চেহারা কিভাবে, কোথায় পাল্টাবে, কোন কারণে পাল্টাবে, তা দেখতে আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যে কারণে এই বইটি অত্যন্ত প্রাসঙ্গিক। দ্বিতীয়ত হচ্ছে, এই বইটি প্রকাশ করতে গিয়ে বা এই বইটি সম্পর্কে আরো ডিটেলে যেতে গিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হয়েছে, আমাদের সচেতনতা অবলম্বন করতে হয়েছে। যে সময় আমাদের বইটি প্রকাশিত হয় তখন লোকসভা নির্বাচনের ঘন্টা বেজে গেছে। এরকম একটা কঠিন মুহূর্তে আমরা বইটা প্রকাশ করেছি এই কারণে, যারা এখনো অন্ধভাবে সিপিআইএম দলকে বামপন্থী দলের মর্যাদা দিয়ে এই রাজনীতি করে চলেছেন যে যুব সমাজ, সেই যুব সমাজ যেন এই বইটি অন্তত একবার উল্টে পাল্টে দেখে বোঝেন যে তার পূর্বজরা কি ধরনের রাজনীতি করেছেন এবং কিভাবে ক্ষমতা কায়েম রাখার জন্য কতটা হিংস্রতা করা যায় তারা করেছেন। তারা সিপিআইএম এর নকশালদের বিরুদ্ধে এক কথায় বলে যে এর লাইন অফ অ্যাকশন আলাদা, আমরা এর বাইরে। অথচ সিপিআইএম যে পরিমাণে খুন করেছে, তাতে এই কথাবার্তা বলার মতো তাদের অধিকার নেই। এবারে বিভিন্ন রকমের গত কয়েকটা নির্বাচন ধরে ক্রমশ পরাজয় আলিমুদ্দিন স্ট্রিটের যারা মানে বিশিষ্ট এবং প্রাজ্ঞ সিপিআইএম বিদ, তারা মনে করেছেন যে নতুন মুখ আনলে পরিবর্তন হবে। আমরা দেখেছি নতুন মুখ দেয়ালে দেয়ালে রাতারাতি দেয়াল দখল করে দেয়াল লেখা, পোস্টারে 6 লাভ, প্রচুর খরচ করেছে সিপিএম, কিন্তু তার পরিণাম যা ফলাফল যে মানুষ দিয়েছে মানুষ, তাতে খুব স্পষ্ট যে সিপিআইএম এর এই পরাজয় বহু আগে থেকে লেখা হয়ে গেছিল। এবং এই পরাজয় থেকে বেরোনো কবে সম্ভব হবে, আদৌ সম্ভব হবে কিনা, এটা কিন্তু প্রশ্নের মুখে রয়েছে। এবং আরেকটা যে কথাটা বারংবার মনে হয়, সিপিআইএম কখনো মনে করে না তারা কোনোভাবে ভুল করেছে, অন্যায় করেছে এবং তার জন্য
সমস্ত বড় বড় নেতৃত্বে আলিমুদ্দিন স্ট্রিটে দাঁড়িয়ে একেবারে মানে রীতিমতো মিডিয়াকে ডেকে, সংবাদ মাধ্যমকে ডেকে প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জনসাধারণকে দেখিয়ে যে আমরা এতগুলো অপরাধ করেছি, আমাদের ক্ষমা করুন, এই কথা বলার মতো কারোর সাহস নেই। তারা শুধুমাত্র ক্ষমতার লড়াই আজও লড়ে চলেছেন। পশ্চিমবঙ্গে আবার সিপিআইএম যাতে আরো 34 বছর ক্ষমতায় থাকতে পারেন, এই লড়াই শুধুমাত্র তারা লড়ে চলেছেন। এর সঙ্গে বামপন্থার কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে মানুষ, সমাজ, রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাই গণহত্যার রাজনীতি সেই সিপিআইএম এর চরিত্রকে স্পষ্ট করে তুলে ধরেছে এবং ভবিষ্যৎ প্রজন্ম, শুধুমাত্র রাজনীতি করা নয়, যারা রাজনীতি, আমাদের পশ্চিমবঙ্গ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানে মানুষ রাজনীতি সচেতন, তারা যাতে এই বামপন্থা তকমা লাগানো সিপিআইএম পার্টিকে ভালো করে চিনতে পারে, বুঝতে পারে। তার জন্য আমাদের মনে হয় গণহত্যার রাজনীতি, রাষ্ট্র, দল, সমাজ বইটি অত্যন্ত উপযুক্ত এবং ভবিষ্যতে একটি লিখিত ডকুমেন্টেশন হিসেবে এই বইটি ভবিষ্যতে কাজ করবে এবং আগামী যে রাজনৈতিক যে পরিবর্তন, যে নানা রকমের দিন আমাদের যে সময় আসছে, যা আমরা মুখোমুখি হতে চলেছি, সেক্ষেত্রে এই বইটি একটা কি বলবো, একটা সূচনা হয়ে থাকলো। ভবিষ্যতে আরো যে অন্যায়, অবিচার, আরো সামাজিক যে রক্তপাত, তার খবর নিশ্চয়ই আমরা পরবর্তী আরো রূপম চট্টোপাধ্যায়ের একাধিক লেখার মধ্যে দিয়ে দেখতে পাবো। সুতরাং গণহত্যার রাজনীতি আমাদের প্রকাশনা সহচরের একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে অন্যতম একটি। আমরা সরাসরি তদানীন্তন সরকার এবং যারা এখনো ক্ষমতার লড়াইয়ের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট স্ট্যান্ড রাখতে পেরেছি এবং আমরা কোথাও একটু পিছিয়ে আসেনি এবং আমরা কোনো রকমের কোনো ভীতি ইত্যাদির জন্য আমরা এই বইটির ক্ষেত্রে কোনো রকমের কোনো সমঝোতা করিনি। বইটিতে যা পরিবেশিত হয়েছে তাকে হালকা করে দেওয়া উচিত। সুতরাং গণহত্যার রাজনীতি আজকের পরিপ্রেক্ষিতে একটি অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ বই, যা রাজনীতি অরাজনীতি যে কোনো মানুষ পাতা উল্টে দেখতে পারে। সবশেষে একটা সরু কথা, সেটা হচ্ছে আপনি নিজেই বললেন যে আপনি একসময় বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন, সিপিআইএম এর সাথে, রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে যে প্রজন্ম সিপিএম পার্টি করতে আসছে, এই প্রজন্মের কাছে এক কথায় কি বার্তা দেবে? এই প্রজন্মের কাছে এক কথায় একটাই বার্তা দেওয়ার আছে, যে আমি শ্রীরামপুর লোকসভা নির্বাচন কেন্দ্রের আমি একজন ভোটার। সেখানে যে মেয়েটি, যে কমরেড প্রতিদ্বন্দ্বিতা করেছেন, দীপশিতা ধর, ডক্টর দীপশিতা ধর অত্যন্ত যোগ্য প্রতিদ্বন্দ্বী, শিক্ষা, সংস্কৃতি সমস্ত দিক থেকে তার অত্যন্ত ক্ষমতা আছে, মেধাবী। এই সমস্ত যে সমাজ সচেতনতা রয়েছে, শিক্ষা দীক্ষা রয়েছে, একটা স্পষ্ট চিন্তা ভাবনার জায়গা তৈরি করে চোখ কান খোলা রেখে তারা রাজনীতিটা করুন। অন্ধভাবে একটি দল তাদের পূর্বপুরুষরা করে আসছেন বলে, অর্থাৎ তার ঠাকুমা করেছেন, পিসেমশাই করেছেন, কাকা জ্যাঠা সবাই করেছেন, মা বাবা করেছেন বলে তাকেও করে যেতে হবে, এই চিন্তা ভাবনাটা থেকে অন্তত এই প্রজন্মকে বেরোতে হবে। সিপিআইএম যারা এখন করছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে এটা থেকে বেরোতে হবে যে আমার বাড়ির সকলে 5 জন মিলে এই রাজনীতি করেছে, 5 জন মিলে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কয়েকজন জিতেছে কি জেতেনি ইত্যাদি যা হোক, সারা জীবন তারা স্কুল সার্ভিস কমিশন ছাড়াই তারা চাকরি করেছে, সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়েছে। হয়তো আমার একটা দায় পড়ে গেছে, আমাকে এই রাজনীতিটাকে সেবা করে যেতে হবে, এই চিন্তা থেকে অন্তত একটু সাহসিকতা নিয়ে সরে দাঁড়াতে হবে এবং ভাবনা চিন্তাটা চালিয়ে যেতে হবে যে এই বামপন্থা কে, মানে যে মিথ্যে বামপন্থা নির্ভর সিপিআইএম দল আদৌ করা যায় কিনা এবং এই সিপিআইএম দলকে কিভাবে এর চিন্তা ভাবনা থেকে একেবারে পরিবর্তন করা যায় কিনা এবং একেবারে সত্যি কথা বলতে আজকে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বিরক্ত এই সিপিআইএম এর ভণ্ডামি দেখে, এই ভণ্ড বামপন্থা দেখে। সুতরাং এই তরুণ প্রজন্মের কাছে
আমি কিছুদিন সিপিআইএম করে বুঝেছি তাদের ভণ্ডামো, তাদের হিপোক্রেসি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হিপোক্রেসির কথা, একেবারে যথার্থ অর্থে সত্যি শব্দটা উনি ব্যবহার করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি রাজনৈতিক দিক থেকে সমর্থন করি চাই না করি, এই হিপোক্রেসিকে অন্তত সরিয়ে রেখে তারা যাতে অত্যন্ত সুচিন্তিত ভাবে রাজনৈতিক স্ট্যান্ড নিতে পারেন, রাজনীতিটা করতে পারেন। রাজনীতি আজকের ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো রাজনীতি, চিন্তা ভাবনা করা রাজনীতি, এইটা আমার মনে হয় তাদেরকে ভাবতে হবে, তাদেরকে আরো অতীতের পাতা উল্টাতে হবে যদি বলা যায়। সেক্ষেত্রে তাদের আমার মনে হয় সুবিধা হবে। ধন্যবাদ।